শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। রাজনীতির ময়দানে এই খবরটি যতটা সত্যি তার চেয়েও বড় সত্যি হলো হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরানোর জন্য ভারতের তাড়া তার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু কেন বাংলাদেশের তারেক রহমান সরকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি ভারতের জন্য এমন এক ফাঁদ তৈরি করছে যার কারণে দিল্লির সাউথ ব্লকে রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ তো আরও ভয়ঙ্কর দাবি করছেন। তারা বলছেন হাসিনার ফিরতে দেরি হলে আস্ত বাংলাদেশ তিন টুকরো হয়ে যেতে পারে। আজ আমরা উন্মোচন করব দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ভূ রাজনৈতিক একটি ছক বাংলাদেশ নিয়ে। সেইটা শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার ক্ষমতার কেন্দ্রে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে তারেক রহমান যেভাবে ভারত থেকে দূরে সরে গিয়ে চীন পাকিস্তান অক্ষের ঘনিষ্ঠ হচ্ছে, তাতে দিল্লির দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর দাবি, এই নতুন অক্ষ যেভাবে এগোচ্ছে তাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সম্পূর্ণ ঝুঁকির মুখে। খবর আসছে ভারতের অতি সংবেদনশীল সীমান্তের একদম কাছে থাকা লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণের কাজ তুলে দেয়া হচ্ছে চীনের হাতে। শুধু তাই নয়, কৌশলগত তিস্তা বাঁধ প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তায় বিপদ ঘনিয়ে আসতে দেরি হবে না। মংলা বন্দর সহ ভারতের হাতে একদা তুলে দেয়া এসইজেড প্রকল্প বাতিল করে বাংলাদেশ ভারত থেকে যে ক্রমশই দূরে সরে যাচ্ছে, এই বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আর সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এর ওপর আগুনে ঘি ঢালছে সামরিক সমীকরণ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান থেকে অত্যাধুনিক জেএফ-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের সেনানায়ক ও রাষ্ট্রনায়কদের ঘন ঘন সফর শুরু হয়েছে। এখনো চলছে তারেক রহমানের উপদেষ্টাদের তাদের সচিবালয়ের 14 জনের একটা বড়সড় দলের চীন সফর। এসবের সঙ্গে তুরস্কের সঙ্গে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপনের চুক্তিও করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তান এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক অন্যান্য শক্তি যখন বাংলাদেশের মাটিতে এভাবে ঘাঁটি গাড়তে শুরু করেছে, তখন দিল্লির পক্ষে হাত গুটিয়ে বসে থাকা অসম্ভব। এই পুরো সমীকরণে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? উত্তর হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 20 কিলোমিটারের এই সরু পথ দিয়ে ভারত তার উত্তর পূর্বের 7টি রাজ্যে পৌঁছয়। বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের একটি যৌথ সামরিক প্রক্সিতে পরিণত হয়, যে পথে তারা এগিয়ে চলেছে, তবে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোরটি কেটে দেয়া বেজিংয়ের জন্যে সামান্য সময়ের ব্যাপার মাত্র। উত্তর পূর্ব ভারত যদি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের সার্বভৌমত্ব ধূলিসাৎ হবে। আর এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্কই ভারতকে বাধ্য করছে এক চরম ও আগ্রাসী পরিকল্পনার দিকে ঝুঁকতে। এই পরিকল্পনার রূপরেখাটি কেমন হতে পারে, এই নিয়ে এখনকার আলোচনা। দিল্লির কট্টরপন্থী সামরিক কৌশলবিদদের মতে এই মুহূর্তে ভারতকে এই সর্বগ্রাসী চিন্তা থেকে মুক্ত করতে পারেন কেবল একজনই, বাংলাদেশের, তিনি শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন হাসিনা ভারতের নিরাপত্তা উদ্বেগকে যেভাবে সামলেছেন তা অন্য কেউ করেনি। তার সময়ে চীন ও পাকিস্তান কখনোই ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার সুযোগ পায়নি। তাই ভারতের জন্য হাসিনার ক্ষমতায় ফেরাটা শুধু বন্ধুত্বের খাতিরে নয়,
বরং ভারতের নিজস্ব অখণ্ডতা রক্ষার তাগিদে অত্যন্ত জরুরি। হাসিনা ফিরলে ঢাকা থেকে চীন পাকিস্তানের এই ছায়া দ্রুত সরে যাবে, এমনটাই বিশ্বাস দিল্লির। কিন্তু যদি শেখ হাসিনার ফিরতে অনেক দেরি হয়ে যায়, কিংবা বাংলাদেশের বর্তমান শাসকরা যদি চীন পাকিস্তানের সামরিক এজেন্ডা থেকে পিছু না হটে, তবে আন্তর্জাতিক কট্টর বাস্তববাদী বিশ্লেষকদের পূর্বাভাস অত্যন্ত ভয়ঙ্কর। তারা বলছেন ভারত তখন তার অস্তিত্ব রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটবে। প্রথম টুকরো, ভারতের শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত ও চওড়া করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা বাফার জোন করা যেতে পারে। দ্বিতীয় টুকরো, ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করার ছক কার্যকর হতে পারে। এবং তৃতীয় টুকরো, অবশিষ্ট মূল বাংলাদেশ। অর্থাৎ পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছয়, তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ততদিনে হয়তো অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। তিনি পা রাখবেন বিভক্ত বাংলাদেশের কেবল একটি টুকরোতে। শুনতে এটি একটি চরম রাজনৈতিক ফ্যান্টাসি বা কাল্পনিক থ্রিলার মনে হতে পারে, কারণ বর্তমান আন্তর্জাতিক আইনে একটি সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র এভাবে বদলে দেয়া প্রায় অসম্ভব এবং এর পরিণতি হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পর্দার আড়ালে যে খেলা চলছে তা কোনো সাধারণ সমীকরণ নয়। বাংলাদেশ কি পারবে তার সার্বভৌমত্ব বজায় রেখে ভারসাম্যপূর্ণ যে কূটনীতি যেটা শেখ হাসিনা তার সময় চালিয়েছেন সেটা চালাতে, নাকি পরাশক্তিদের এই দাবার ছকে বলি হবে দেশের মানচিত্র? অবশ্য যুদ্ধের বিকল্প একটি পথও খোলা রাখতে পারে ভারত। সেটা হলো ডলারের বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে রংপুর কিনে নেওয়া। কিন্তু অর্থের বিনিময়ে কি আস্ত একটি দেশের মানচিত্র বদলে দেওয়া সম্ভব? কিংবা একটা আস্ত রাজ্য কি অন্য কোনো দেশ চাইলে গায়ের জোরে গিলে খেতে পারে আরেকটি দেশকে? আধুনিক যুগে শুনলে মনে হবে কোনো কাল্পনিক সিনেমার গল্প। কিন্তু ভারতের অত্যন্ত প্রভাবশালী এবং কট্টরপন্থী একজন সামরিক কৌশলবিদ কিন্তু ঠিক এই প্রস্তাবটি টেবিলে রেখেছেন। তার দাবি, ভারতের সুরক্ষার স্বার্থে বাংলাদেশের রংপুর বিভাগকে হয় কোটি কোটি ডলার দিয়ে কিনে নেওয়া উচিত, আর বাংলাদেশ রাজি না হলে সামরিক শক্তি খাটিয়ে তা দখল করে নেওয়া উচিত। কে এই ব্যক্তি? তিনি কোনো সাধারণ মানুষ নন। কেন তিনি এমন ভয়ঙ্কর এক যুদ্ধের উস্কানি দিচ্ছেন? আর আন্তর্জাতিক ইতিহাসে জমি বেচাকেনার এমন কোনো নজির কি সত্যিই আছে? আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক দাবার ছক উন্মোচন করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। এই অদ্ভুত এবং চরম বিতর্কিত তত্ত্বটি যিনি দিয়েছেন, তিনি কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া ট্রোলার নন, আমার মতো ইউটিউবার নন। তিনি হলেন অধ্যাপক ভারত কার্নাড, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সদস্য এবং ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন বা পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার। সোজা কথায়, ভারতের প্রতিরক্ষা এবং নীতি নির্ধারণের অন্দরে তাঁর অবাধ যাতায়াত। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একজন হক বা কট্টর বাস্তববাদী চিন্তাবিদ। অর্থাৎ শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজের দেশের স্বার্থকে তিনি সবার উপরে রাখেন। ভারত কার্নাডের এই আগ্রাসী চিন্তার পেছনে রয়েছে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, আগেই বলেছি, শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, এমনকি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে। আর কার্নাডের ভয়টা ঠিক এখানেই। তার সাম্প্রতিক বিভিন্ন নিবন্ধে, বিশেষ করে তার নিজস্ব ব্লগ সিকিউরিটি ওয়াইজে, তিনি লিখেছেন
বাংলাদেশ যদি কখনো তাদের একটি সামরিক, চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই আতঙ্ক থেকেই ভারত কর্নাড তার সমাধানটি দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করো। তার মতে রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের সীমান্তটি সোজা এবং প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। অবশ্য কর্নাড শুধু যুদ্ধের কথাই বলেননি, তিনি আরেকটি কূটনীতির পথও দেখিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশ এখনই তীব্র অর্থনৈতিক সংকটে আছে এবং তাদের মাথায় আন্তর্জাতিক ঋণের বড় পাহাড়। ঋণ সত্য দূরের কথা, ঋণের সুদ মেটাতে অপারগ বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে আসতেই পারে এবং 10 থেকে 20 বিলিয়ন ডলার বা 1000 থেকে 2000 কোটি ডলার দিয়ে রংপুর বিভাগটি কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারে ভারত। রংপুর নিয়ে আরও এক প্রস্তাব দিয়েছেন তিনি, সেটা হলো রংপুরের বর্তমান জনসংখ্যা 1.5 কোটির মতো। বাংলাদেশে বর্তমানে হিন্দু জনসংখ্যাও 1.5 কোটি। এই পুরো হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দাও, ধর্মের ভিত্তিতে টোটাল পপুলেশন এক্সচেঞ্জ, সমস্যা একেবারে মিটে যাক। আর এর ওপর নগদ ডলার প্রাপ্তি তো আছেই। রংপুরকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে সেই ডলার দিয়ে নিজেদের ঋণ শোধ করতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশ যদি এই ব্যাপারে রাজি না হয়, কর্নাডের সোজা সাপটা কথা, তবে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে বিচ্ছিন্ন করে নাও। এবং সামরিক শক্তি যদি প্রয়োগ করতেই হয়, তাহলে শুধু উত্তরে নয়, দক্ষিণে ফেনী নদীর কাছে বাংলাদেশের যে চিকেন স্নেক আছে, সেটা দখল করে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দাও। আর মনে রাখতে হবে, এই দিকটায় কিন্তু নজর আছে আমেরিকার, সেটাও একদম শেষে বলবো। শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাস সাক্ষ্য দেয়, টাকার বিনিময়ে আজ তো একটি অঞ্চলের মালিকানা বদলে যাওয়ার ঘটনা কোনো নতুন ঘটনা নয়, পৃথিবীতে বহুবার ঘটেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আলাস্কা। 1867 সালে তীব্র অর্থ সংকটে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধে হেরে রাশিয়ার রাজকোষ শূন্য, তার উপর বরফে ঢাকা দূরবর্তী আলাস্কা অঞ্চলের নিরাপত্তা দেয়া রাশিয়ার জন্য প্রায় অসম্ভব ছিল। তখন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভাবলেন, শত্রুর হাতে বিনামূল্যে এই জমি হারানোর চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। এবং আমেরিকার সাথে চুক্তি হলো, মাত্র 72 লক্ষ ডলারে রাশিয়া বিক্রি করে দিল আস্ত এলাকা। একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্টেরও কম। ইতিহাসে এমন উদাহরণ আরও আছে। 1803 সালে ফ্রান্সের শাসক নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোটানোর জন্য মাত্র 1.5 কোটি ডলারে আমেরিকার কাছে এক বিশাল অঞ্চল লুইসিয়ানা বিক্রি করে দেন, যা আমেরিকার আকার রাতারাতি দ্বিগুণ করে দেয়। 1854 সালে মেক্সিকো 1 কোটি ডলারের বিনিময়ে তাদের দেশের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে। 1917 সালে জার্মানির হাত থেকে বাঁচতে ডেনমার্ক 2.5 কোটি ডলারে তাদের দ্বীপপুঞ্জ ভার্জিন আইল্যান্ড আমেরিকার কাছে বেচে দেয়। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও উদাহরণ আছে। 1958 সালে আজকে পাকিস্তানের গোয়াদার বন্দর পাকিস্তানকে বিক্রি করে দেয় ওমানের সুলতান, এটা তখন ওমানের দখলে ছিল, 30 লক্ষ ডলারের বিনিময়ে। ইতিহাসে যদি এমন উদাহরণ থাকেই, তবে ভারত কর্নাডের রংপুর তত্ত্ব কেন আজ অবাস্তব মনে হবে? যদি পুরো বিক্রি নাও সম্ভব হয়, নানা কারণে সম্ভব নাও হতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী লিজ দিতেও বাংলাদেশকে বাধ্য করতে পারে ভারত। যেমনভাবে চীন পৃথিবীর বহু দেশে, পাশের দেশ শ্রীলঙ্কাতেও তাদের বন্দর নিয়ে নিয়েছে, তেমনভাবে নিতে পারে। মোটের ওপর কথা হলো, বাংলাদেশের বর্তমান শাসকদের তীব্র চীন ও পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধী অবস্থানের কারণে আত্মরক্ষার্থে ভারতকে বড় কোনো ব্যবস্থা নিতেই হবে। আর এখানেই শেখ হাসিনার অবিলম্বে দেশে ফেরার গুরুত্ব। তিনি কূটনীতি বোঝেন, দেশকে তিনি যেমন চীন পাকিস্তানের উপগ্রহ হতে দেবেন না, তেমনি সেটা না হলে ভারতও কোনো আগ্রাসী মনোভাব নেবে না, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতেই থাকবে, যেটা সবার পক্ষেই মঙ্গল। আর এই কারণেই শেখ হাসিনা যত শীঘ্র দেশে ফিরবেন, বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা
তত বেশি রক্ষিত থাকবে। বিলম্ব হলে একদিন না একদিন দেশে ফিরবেনই শেখ হাসিনা, কিন্তু সেই ফেরা হতে পারে 3 বা 2 টুকরো হওয়া বাংলাদেশের একটি অংশে। এই প্রসঙ্গে একটি আমেরিকা সম্পর্কে একটি স্কুপ নিউজ দেওয়ার কথা আমি আগেই বলেছি, সেটা এবার বলি। সেটা হলো, আমেরিকা নেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ওই ফেনী নদীর ওখান থেকে কেটে দিয়ে, আর ভারত নিক রংপুর। এটা আমেরিকার এই প্রস্তাব ভারতের কাছে এসেছে বলে জানতে পেরেছি। যৌথ পরিকল্পনা। এটা নিয়ে আজ কিছু বলবো না, পরে বলবো কখনো। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশও করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে। রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা। দলটির নেতারা বলছেন, দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার,
দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, হাবিবে মিল্লাত, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন, দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহ জানা যায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো, দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকারের তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মন নেয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।